আশমিরকে হসপিটালে শিফট করা হয়েছে। খুব গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে আশমিরের। অমি এখনও নিজের গোট থেকে বেরিয়ে আসতে পারেনি। নূর এমন কিছু করবে তার স্বপ্নেও ভাবতে পারেনি সে। সানভি চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়, শূন্য দৃষ্টিতে অপারেশন থিয়েটার দিয়ে তাকিয়ে আছে। আমজাদ চৌধুরী কেউ জানায়নি। বিষয়টা কোনোভাবে মিডিয়ার পাশ হতে দেওয়া যাবে না। চারিদিকে শত্রুর অভাব নেই। আশমির অসুস্থতা তাদের একটা নতুন সুযোগ করে দেওয়া হামলা করার জন্য। আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম এমন কিছু করতে পারে। সানভি চোখ ঘুরিয়ে অমির দিকে তাকালো। অমি অপরাধীর মতো মাথা নিচু করে বারান্দার চেয়ারে বসে আছে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। সময় মানুষকে বদলে দেয় অমি। রাফসান শিকদারের মেয়ে সে। হিংস্রতা তার রক্তে মিশে আছে। সে যেমন মায়া দেখাতে জানে তেমন হিংস্র বাঘের ন্যায় খুবলে খেতেও জানে। অবিশ্বাস করার কিছু নেই। পরিস্থিতি অনেক বিগড়ে যাচ্ছে সানভি। সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার মনে হয় স্যার ম্যামকে ছেড়ে দেবে? পাল্টা আঘাত সেও করবে। এরকম চলতে থাকলে তাদের একজনের হাতে আরেকজনের বিনাশ নিশ্চিত। সব কিছু সামনে আসলে ম্যাম নিজেকে সামলাতে পারবে না অমি। সত্যি মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। ম্যাম যে সত্যির তল্লাশ করছে তা জানলে সে নিজেই ভেঙে গুড়িয়ে যাবে। কিছু কিছু গোপন সত্যি থাকাই সবার জন্য মঙ্গল। অমি নির্বিশেষে তাকিয়ে রইল সানভীর দিকে। তার নিজের সত্যিটাই তো নূরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বয়সে সে নূর থেকে 3 বছরের বড়। ছোটবেলা থেকে আমজাদ চৌধুরী অনাথ আশ্রমে বড় হয়েছে। নূরকে প্রথম সে খুব একটা পছন্দ করতো না, কিন্তু ছোট নূর যখন আশ্রমে আসতো তখন সে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারতো না। ধীরে ধীরে নূরের মায়া নিজেকে জড়িয়ে নিল। নূর যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন সেও নূরের সাথেই ছিল। একা ছেড়ে যায়নি নূরকে। চোখ বন্ধ করে চেয়ারে গায়ে এলিয়ে দিল অমি। সত্যি যেন কখনো নূরের সামনে না আসে সেই দোয়াই করতে লাগলো। রাফসান শিকদারকে ব্যবসার কাজে মাঝে মাঝে অনেক দেশে ঘুরতে হতো। নূরের মা রাফসান শিকদারের ভালোবাসা বিয়ে ছিল। অসম্ভব ভালোবাসত সে নূরের মাকে। সুদর্শন রাফসান শিকদারকে অনেকে নিজের রূপে জালে ফাঁসাতে চাইত, কিন্তু রাফসান শিকদার কাউকে পাত্তা দিত না। বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। নূরের মা সবসময় ডিপ্রেশনে ভুগত। অনেক ডাক্তার দেখিয়েছে। ও যখন কাজ হচ্ছিল না তখন সে রাফসান শিকদারকে আরেকটা বিয়ে করতে বলে। সেদিন রাফসান শিকদার ভয়ঙ্কর চেহারা দেখেছিল সবাই। জীবনের প্রথমবারের মতো প্রিয়তমা স্ত্রীর গায়ে হাত তোলে সে। রাগ করে চলে যায় কানাডা কামিনী চৌধুরীর কাছে। এখানে জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে বসে। হতাশায় কষ্টে নিজেকে সামলাতে না পেরে নিয়মিত বারে যাওয়া শুরু করে। কামিনী চৌধুরী সব দেখেও কিছু বলতো না, উল্টো ভাইকে আরও উস্কে দিতেন বইয়ের বিরুদ্ধে। নিজের কানাডিয়ান বান্ধবী লিন্ডাকে সারাক্ষণ রাফসান শিকদারের আশেপাশে রাখতেন। লিন্ডা সারাদিন চিপকে থাকতো রাফসান শিকদারের সাথে। রাফসান শিকদার বিরক্ত হলেও কিছু বলতো না। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে নিষেধ করেছিল যেন লিন্ডা তার আশেপাশে না আসে। কামিনী চৌধুরী কানে নেননি সেই কথা। অবশেষে রাফসান শিকদার সিদ্ধান্ত নেন সে বিড়িতে ফিরে আসবে। নিজের স্ত্রী থেকে আর দূরে থাকতে পারছেন না তিনি। তখনই কামিনী চৌধুরী জঘন্য এক পরিকল্পনা করেন। রাতের খাবারের সাথে ড্রাগস আর উত্তেজনক মেডিসিন খাইয়ে দেন রাফসান শিকদারকে, আর লিন্ডাকে পাঠিয়ে দেন রাফসান শিকদারের রুমে। ফলাফল যা হওয়ার তাই হলো। অপরাধের বোধে পাগল প্রায় রাফসান শিকদার লিন্ডাকে সেই অবস্থায় গলা চেপে ধরল। লিন্ডা কোনোভাবে বাঁচিয়ে নিজের পরিকল্পনা সফল করতে পারলেন না কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী শুধু স্ত্রীর দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল। প্রেয়সী এমন বিনাশিনী রূপ তাকে ক্ষণে ক্ষণে মৃত্যু দিচ্ছিল। কামিনী চৌধুরী ভেবেছিল বাইকে পাশিয়ে লিন্ডাকে তার সাথে বিয়ে দিয়ে দেবেন, কিন্তু তা সম্ভব হলো না। রাফসান শিকদার হুঙ্কার ছেড়ে কামিনী চৌধুরীকে প্রশ্ন করলেন এই প্রস্তুতিও রাতে আমার রুমে ঢুকলো কী করে কামিনী? আমি রুমে লক করে ঘুমিয়েছিলাম। রাফসান শিকদার পাগলা ঘোড়ার মতো আক্রমণ করতে চাইছিল লিন্ডার উপর। অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে সমস্ত দোষ লিন্ডার ঘাড়ে দিয়ে দিলেন কামিনী চৌধুরী। ভাইকে আশ্বাস করলেন এই কথা আর কেউ জানবে না। রাগে ঘৃণায় জর্জরিত হয়ে রাফসান শিকদার দেশে ফিরে আসেন। আশমিন তখন হোস্টেল থেকে পড়াশোনা করে। ছোট থেকেই সে হোস্টেলেই থাকতো, তাই বাড়িতে কী হতো না হতো সে জানতো না। দেশে আসার পর নিজের স্ত্রীর দিকে তাকাতে পারত না রাফসান শিকদার। তবে স্ত্রীর ভালোবাসায় বেশিদিন তাকে দূরে সরিয়েও রাখতে পারেনি। এর মধ্যে খবর আসে লিন্ডা প্রেগনেন্ট। রাফসান শিকদারের 1 কোটি টাকা দিয়ে লিন্ডার মুখ বন্ধ করে দেন। লিন্ডার যমজ ছেলে হয়। ডেলিভারির সময়ে লিন্ডা মারা যায়। কামিনী চৌধুরী একটা ছেলেকে নিজের কাছে নিয়ে এলেও আরেকজনকে হসপিটালে ফেলে আসেন। তার কার্য হাসিল করার জন্য একজনই যথেষ্ট। অযথা টাকা খরচ করে দুজন পালার মানে হয় না। আমজাদ চৌধুরী তখন স্ত্রীর ভালোবাসায় চুপ ছিলেন। আরেকটা ছেলেকে সে নিজের অনাথ আশ্রমে পাঠিয়ে দেন, আর সেই ছেলেটা হচ্ছে অমি। রাফসান শিকদারকে এ সম্পর্কে কিছুই জানানো হয়নি। অমি কিছুটা বড় হতেই আমজাদ চৌধুরী তাকে সমস্ত সত্যি জানিয়ে দেন। নিজের মায়ের উপর রাগ হলেও রাফসান শিকদারকে কখনো ঘৃণা করেনি অমি। তার মনে হয়েছে রাফসান শিকদার যা করেছে তা একেবারেই সঠিক।
3 বছর পর নূর হলো। তাদের সংসারে সত্যিকারের খুশি এসে ধরা দিল। সব কিছু ভালোই চলছিল। নূরের মায়ের অ্যাক্সিডেন্টের মৃত্যু আবার সব কিছু এলোমেলো করে দিল। প্রথম নূরকে হিংসা করলো, পরে নূরকে বুকে দিয়ে আগলে রেখেছে অমি। কখনো ভাই হওয়ার দাবি নিয়ে তার সামনে দাঁড়ায়নি, তবে তার আরেক ভাইয়ে তার বাবার জান কেড়ে নিয়েছে। এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই অমির, কিন্তু কিছু কিছু সত্যি শুধু ধ্বংস ডেকে আনে। তাই রাফসান শিকদার আশমিনের কাছে নিজের জীবনকে খোলা বইয়ের মতো উপস্থাপন করেছিলেন। তার এই জঘন্য অতীত আশমিনের কাছে হেফাজতে রেখে বলেছেন, নূর যেন কখনোই সম্পর্ক জানতে না পারে, তাহলে সে আর তার আব্বুকে ভালোবাসবে না। রাফসান শিকদারের মৃত্যুর পরও আশমিন তার অতীত কারোর সামনে আসতে দেননি। নিজের বাবার প্রতি রাগটা এতদিন কথায় প্রকাশ করলেও এবার সে হাতে কলমে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমজাদ চৌধুরীর নীরবতাই কামিনী চৌধুরীকে এতটা বিনাশিনী বানিয়ে দিয়েছে, যার শাস্তি তাকে পেতেই হবে। আশমিনের অপারেশন সাকসেসফুল হয়েছে। গুলি হার্টের 1 ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গেছে, তাই খুব একটা ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য এখনও জ্ঞান ফেরেননি। কয়েকদিন হসপিটালে থাকতে হবে। আশমিনকে ক্যাবিনে শিফট করা হলে সানভি আর অমি গিয়ে দেখে আসে তাকে। আশমিনের জ্ঞান ফিরে 6 ঘন্টা পরে। ফিটফিট করে চোখ খুলে চারদিকে তাকাতে চোখ পড়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে ম্যাগাজিন পড়ে নূরের দিকে। আশমিনের দিকে না তাকিয়ে উঠে আসে নূর। হাতে একটা বুফে নিয়ে আশমিনের দিকে এগিয়ে যায়। আশমিন এখনো একধ্যানে তাকিয়ে আছে নূরের দিকে। নূর বাঁকা হাসলো। বুফেটা আশমিনের বেডের পাশে রেখে মোহনীয় গলায় বলল, মিত্রযাত্রা কেমন ছিল মন্ত্রী সাহেব? আশমিন ক্রু হাসলো। সন্দীপনে সার্জিক্যাল নাইফ হাতে তুলে নিল। নূর বেডে একপাশে বর দিয়ে আশমিনের দিকে ঝুঁকে আছে। আশমিন নূরের বর দেওয়া হাতের রগ বরাবর এক টান দিয়ে বাঁকা হেসে বলল, সেটা না হয় একটু একটু উপভোগ করে আসো সোনা। আমি এখানে ওয়েট করছি তোমার জন্য। হ্যাপি জার্নি। নূরের হাত থেকে পিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নূর হতভম্ব হয়ে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন ভ্রু কুঁচকে ফেলল। মুচকি হেসে বলল, কয়েক ঘন্টা আগে আমিও এমন অবাক হয়েছিলাম। আমাদের ফিলিংসগুলোও কত মিলে যায়, তাই না? সানভি আর অমিও ক্যাবিনে ঢুকে হতভম্ব হয়ে গেল। নূর ততক্ষণে ডলে পড়েছে ফ্লোরে। আশমিন হালকা হেসে আস্তে করে বলল, 5 মিনিট পর আমার বউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে সান। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। আমি এখানে শুয়ে থাকবো। আর সে বাইরে বাইরে করবে তা হবে না। আর একটা কালো গোলাপের বুফের ব্যবস্থা করো। নূরকে নিয়ে যাওয়ার পর আশমিন হালকা হাসলো। অমি নিয়ে গেছে নূরকে। সানভি নিস্তেজ নূরকে কোলে নিলে আশমিনের ভয়ঙ্কর ধমক খেয়ে থেমে গেছে। চাকরি জীবনের প্রথম আশমিন এভাবে হুঙ্কার দিয়ে ধমক দিয়েছে ওকে। ভয়ে দ্বিধা সব নিয়ে যখন সানভি আশমিনের দিকে তাকিয়েছিল, তখন আশমিন গম্ভীর করে অমিকে বলল, নূরকে ডক্টরের কাছে নিয়ে যেতে। অমি এই অপেক্ষাটাই ছিল। নূরের কাটা হাত দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর। আশমিনের ভয় এতক্ষণে অস্থির হলেও এক জায়গায় দাঁড়িয়েছিল। অনুমতি পাওয়ার সাথে সাথে নূরকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সে। সানভি মুখ পোতা করে আশমিনের দিকে তাকিয়ে আছে। আশমিন ভ্রু কুঁচকে বলল, কি ম্যামকে এভাবে আঘাত করলেন কেন স্যার? আশমিন হালকা হাসলো। উঠে বসার চেষ্টা করতে সানভি এসে সাহায্য করলো আশমিনকে। বেডে হেলান দিয়ে বসে সানভির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাইরে তোমার ম্যাম সেফ নয় সান। আমার অনুপস্থিতিতে নূরের উপর আক্রমণ হতে পারে। আমি এখনও জানি না শত্রু কোথায় লুকিয়ে আছে। দেখতে কেমন তাও জানি না। আমি চাই না আমার অনুপস্থিতিতে নূর বাইরে থাকুক। এমনকি তেতে তোমার ম্যামও থাকবে না। তাই এ ব্যবস্থা। তোমার ম্যাম যেমন জিনিস বুঝে আমার হার্টের ঠিক 1 ইঞ্চি উপরে গুলি করেছে, আমি তেমনি ওর হাতে শুধু চামড়াটাই কেটেছি। ব্লাড লসের কিছুদিন দুর্বল থাকবে। এই বাহানায় ওকে এখানে আটকে রাখা যাবে। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। সানভি হা করে তাকিয়ে রইল কিছুকাল, তারপর ঘরের মধ্যেই বেরিয়ে গেল। আশমিন চোখ বন্ধ করে গায়ে এলিয়ে বসে আছে। বুকে হালকা ব্যথা করছে। যেখানে তোকে এত যত্নে রাখি সেখানে আঘাত করলি বউ। এই যন্ত্রণা আমি ভুলবো কি করে? আর ভুল করিস না জান। তোকে ক্ষমা করতে করতে আমি না আবার ক্লান্ত হয়ে যাই। আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। সহ্য করতে পারবি না। মনে মনে বিড়বিড় করে বুকের ক্ষতস্থানে হাত বোলালো আশমিন। প্রিয়সী নিষ্ঠুরতা কষ্ট দিচ্ছে। উফ, কষ্ট নয়, মরণ যন্ত্রণা দিচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ আগেই। নূর এখন ঘুমাচ্ছে। আশমিন এক ধ্যানে তাকিয়েছে নূরের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে নিল সে। না, 2টো বেড নেওয়া মোটেও উচিত হয়নি। তার বেডটাই যথেষ্ট বড়। এখানে রাখা যেত নূরকে। দূরে রেখে হয়েছে এক জ্বালাবুকে। চুমু খাওয়াও যাচ্ছে না। কাছে থাকলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলা যেত। ঘুমিয়ে আছে, কিছু বলতেও পারত না। আশমিন আনমনে ভাবলো, সে কি তার বইয়ের ঘুমের সুযোগ নিতে চাইছে? নিজের ভাবনাকে জানালা দিয়ে ছুঁড়ে মেরে ভাবলো, এখানে সুযোগের কি আছে? আজব। বুকে চুমু খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলবে। জেগে থাকলেও খাবে, ঘুমিয়ে থাকলেও খাবে, বাধা দিলে অজ্ঞান করে খাবে।
সে জন্মগত নির্লজ্জ। এখন কয়েকটা চুমুর অভাবে তো সে শুকিয়ে মরতে পারে না। সে বাংলাদেশের জাতীয় সম্পদ। একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে সে নিজেকে শুকিয়ে মেরে তো জনগণের ক্ষতি করতে পারে না। সকাল 10টা হন্তদন্ত পায়ে ক্যাবিনে ঢুকলো আমজাদ চৌধুরী আর কামিনী চৌধুরী। কামিনী চৌধুরী তো এসে নূরের দিকে তেড়ে গিয়েছে। নূর এতক্ষণ কটমট করে তাকিয়েছিল আশমিনের দিকে। আশমিনও এক ব্রু উঁচু করে তাকিয়েছিল নূরের দিকে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। সেই সময় কামিনী চৌধুরী এসে তেড়ে আসা নূরের রাগে আগুনে ঘি ঢাললো। পাশে ফলের ছুরিটা হাতে নিতে থেমে গেল কামিনী চৌধুরী। নূর চোখ লাল করে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে থেকে একটা আপেল ছুরি চালিয়ে দিল। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে আছেন আসমিনের দিকে। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে মুখ কুঁচকে তাকিয়ে রইল তার বাবার দিকে। এরকম একটা রোমান্টিক সময় তার বাবা এসে বাগড়া দিল, এখন কেমন আছো? আমজাদ চৌধুরীর কোমল গলা শুনে মনে মনে ফুঁসে উঠল আসমিন। তবে তার ফেস আগের মতোই শান্ত। বাবাকে নিজের পাশে বসে গম্ভীর গলায় বললেন, ভালো আর থাকতে দিলে কই? একটা নবদম্পতির হানিমুনে বাগড়া দিতে তোমার লজ্জা করে না? আমি নিশ্চয়ই তোমার হানিমুনে গিয়ে বাগড়াতে এনে দিলে আমাকে দুনিয়ায় এত তাড়াতাড়ি আনতে পারতে না। নিশ্চয়ই তোমার যন্ত্রণা আমি আর বাচ্চা কাচ্চা মুখ দেখতে পারবো না। তবে পড়াশোনা কত পিছিয়ে যাচ্ছে জানো? তারা পড়াশোনায় কত পিছিয়ে যাচ্ছে জানো? এটা একটা দায়িত্ব। জ্ঞানহীন দাদু হয়ে তুমি নিশ্চয়ই গর্বিত নও। ছেলের কথা শুনে এতক্ষণে কষ্ট পাওয়ার বৃথা মনে হলো আমজাদ চৌধুরী। বাকরুদ্ধ হয়ে 3টা প্রাণী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেদিকে তার কোনো খেয়ালই নেই। সে নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে আছে। আমজাদ চৌধুরী এবার কামিনী চৌধুরীর দিকে আহত চোখে তাকালো। জ্বরে পড়ে যাওয়া পাখির মতো ছটফট করতে করতে বলল, ও আমার ছেলে নয় কামিনী। সত্যি করে বলো এটা কার ছেলে? হসপিটালে থেকে বদলে দেয়নি তো? কামিনী চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। ভয়াবহ ঠোঁটকাটা ছেড়ে সামনে সে নিজেই ভয়ে ভয়ে আছে, কখন কি শুনিয়ে দেয় আল্লাহ মালুম। নূর গা এলিয়ে দিল। এসব শুনে মাথা ঘুরছে। তার এখন ঘুম প্রয়োজন। যতদিন এখানে থাকবে সে সারাদিন ঘুমাবে। ডিসিশন ফাইনাল। এসব চিমার্কা কথা শোনাচ্ছে, মটকা মেরে পড়ে থাকা ভালো। এতে পিঠ আর কোমর বাঁকা হলেও কিছু যায় আসে না। কামিনী চৌধুরী বাসায় চলে গেছে। আমজাদ চৌধুরী দুজনে বেডের মাঝখানে ফাঁকা জায়গায় বসে আছে। আসমিন কয়েকবার বিরক্ত চোখে তাকালেও সেইভাবে বসে আছে। তাসমিনও তার কথা বাড়ায়নি। ক্যাবিনে সানভির সাথে এক মহিলার পাশে প্রবেশ করতে ব্রু কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। তার জানা মতে আসমিনের খবর গোপন রাখা হয়েছে। তাহলে এই মহিলাকে তাদের পরিচিত কেউ তো মনে হচ্ছে না। মহিলাটা গিয়ে আসমিনের মাথায় হাত বুলিয়ে দিতে আসমিন চোখ খুলল। মিষ্টি হেসে কুশল বিনিময় করে বসতে বলল তাকে। সানভি এক পাশে দাঁড়িয়ে আছে। অমি অফিসে গিয়েছে। নূরের অবর্তমানে সেই সব কিছু সামলাচ্ছে। আসমিন তার বাবার দিকে তাকে গম্ভীর গলায় বলল, আব্বু ইনি মায়া আন্টি, ওনার সাথে আগামী শুক্রবার বিয়ে হবে তোমার। আমজাদ চৌধুরী নিজের রাগ সংরক্ষণ করতে পারলেন না। ছেলের এই পাগলামি আর মেনে নেওয়া যাচ্ছে না। চিৎকার করে বলল, একদম বাড়াবাড়ি করবে না আসবেন, পাগলামির একটা লিমিট থাকে। এসব বলতে তোমার বিবেকে বাধছে না? তোমার মা শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো? আমাকে রাগিয়ে দিও না আসবেন। আমি যদি আদর করতে পারি তাহলে শাসনও করতে পারবো। আসমিন তার বাবার চোখের দিকে তাকালো। আসমিনের চোখে আছে শুধু ক্ষোভ তার বাবার প্রতি। আসমিন আমজাদ চৌধুরীর চোখে চোখ রেখে ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, তাহলে 25 বছর আগে কেন শাসন করনি আব্বু? তখন যদি শাসন করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। মিসেস চৌধুরী স্বামী হারানোর কোনো ভয় নেই। তাহলে থাকলে সে অন্যের স্বামী এভাবে কেড়ে নিত না। আমার মুখ খুলেও না আব্বু, তাতে শুধু ধ্বংসই হবে। বিয়ের জন্য তৈরি হও। নিজেকে ঠিক ততটা উৎফুল্ল করো যতটা নিজের প্রথম বিয়েতে ছিলে। বছর ঘুরতে নূরের জন্য চাই, আর এটাই আপাতত তোমার জন্য শাস্তি।